তারা লিস্টেও গলত রাখবে, আবার সেই লিস্টটা চ্যালেঞ্জ হবে। তারা লিস্টেও গলত রাখবে, আবার সেই লিস্টটা চ্যালেঞ্জ হবে। সাদা খাতায় লোকে চাকরি পেয়ে যাচ্ছে, সাদা খাতায়। এটা কি করে যারা প্রকাশ করতে হবে বলে দাবি তুলবে, বুঝবেন একবারে 100% যে টাকা দিয়ে যারা ঢুকেছে তারা তো এবারে প্রতিহিংসা পরায়ণ হয়ে বিচার ব্যবস্থার এটাই সিস্টেম যে সব পক্ষ শুনানি করবে, একজন যেটা চাইছে সেটা পাবে, আরেকজন যেটা চাইছে সেটা হয়তো পাবে না। যে তালিকা বের করার পরামর্শ এটা তো আপনাদের মতো আইনজীবীরাও আগে দিয়েছে, তবুও কেন চাকরি খেকো বিকাশ, চাকরি খেকো বিক্রম ইত্যাদি এরকম কথা প্রচার করা হচ্ছে? আদালতে রাজনীতি হয় না। কেউ বলে দিল বামপন্থী আইনজীবী, কেউ বলে দিল রামবাম আইনজীবী। আইনজীবী আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো কোণঠাসা রাজ্য সরকার। অতীতে বিচারপতি সহ হাইকোর্টের কাছেই আপনার মতো আইনজীবীদের ওপর হামলা দেখেছে এই রাজ্য। নতুন করে আশঙ্কা তৈরি হলো না তো? দেখুন, আমরা হামলার জন্য ভয় পাই, আমরা তৃণমূল হয়ে যাইনি, এটাই আমি আপনাদের মাধ্যমে বলতে। এটা তৃণমূলের কাজ। আমাদের যদি অ্যাটাক করতে আসে, আমাদের বাড়ি হোক, রাস্তা হোক, যাই হোক, তৃণমূল যদি আসে তাকে কিভাবে বোঝাতে হয়, আর তৃণমূল যে ভাষা বোঝে। আমরা তো কারোর বাড়ি যাইনি কাউকে মারতে, এটা তো অ্যাডমিটেড পজিশন। আপনারা ছিলেন, মিডিয়ার লোক ছিল, বিভিন্ন লোক ছিল, যখন আমার চেম্বারে ঝামেলা হয়েছিল বা লোকজন এসেছিল আমাদের, আমরা যাইনি, কেউ এসেছে। তো আমি আবারও বলবো যে যদি কেউ আসে ভবিষ্যতে, তার কি ব্যবস্থা করতে হয় সেটা আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বিভিন্ন মঞ্চ থেকে বক্তৃতার মাধ্যমে বলেছেন, মানুষকে বুঝিয়েছেন যে আপনারা চাকরিটা আর কি খাচ্ছেন, তার স্বার্থে ঘা পড়ছে তাই বলছে। জালিয়াতগুলোকে বাঁচাতে পারছে না বা পারবে না, তাই জন্য ওনার কাছে যেসব টেটের লোকজনরা বিক্ষোভ দেখিয়েছেন, তো প্রকাশ্যে করতে বলুন না সবটা। গোপনীয়তাটা কেন? কলেজ সার্ভিস কমিশন এটা ঘুঘুর বাসা হবে, এই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আর একটা ঘুঘুর বাসা। এই প্রতিটা এজেন্সি যে পশ্চিম বাংলাতে আছে, এগুলো প্রত্যেকটাই একটা একটা ঘুঘুর বাসা। সুপ্রিম কোর্ট তো সাফ জানিয়েছে যে এসএসসি বা সরকারের গাফিলতির জন্য বিচার ব্যবস্থাকে দোষারোপ করা হচ্ছে। দেশের বিচার ব্যবস্থাকে কালিমা লিপ্ত করার অধিকার কে দিয়েছে মমতাকে? সংবিধান অনুযায়ী বিচার ব্যবস্থায় অর্ডার দেওয়ার ক্ষমতা আর্টিকেল 226, 32, 142, 134 সুপ্রিম কোর্ট, হাইকোর্টের আছে। এই যে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, বিচার ব্যবস্থার তো সুখ্যাতি করছে বলে তো অন্তত আমি মনে করছি। আদালত চলে প্রমাণের ভিত্তিতে। বিচার ব্যবস্থায় কে কি বলবে, কে কি বলবে না, তাই দিয়ে কিছু বিচার ব্যবস্থাতে যায় আসে না। তালিকা প্রকাশ করা নিয়ে মুখে কুলু পেটেছিল এসএসসি, সেই তালিকার সুপ্রিম নির্দেশে 1-2 দিনের মধ্যে পেশ করছে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, সুপ্রিম কোর্ট বললে এটা করতে হবে। এটা স্কুল সার্ভিস কমিশনের শতপ্রণোদিত করলে আমি বুঝলাম তারা মানুষের কাজ করছে। স্কুল সার্ভিস কমিশনের যারা আধিকারিক রয়েছেন তারা এটা হয়তো চায় প্রকাশ করতে। আমি জানি এরকম অনেক আধিকারিক আছে। এইটা প্রকাশ করা থেকে সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার নির্দেশে এটা বন্ধ হয়ে আছে। এই যে ব্রাত্য বসু বলেছিল লিস্ট দেবো না, ওনাদের উচিত ছিল কারা জেনুইন সেটাকেও বার করা, তাহলে এই অবস্থা পশ্চিমবাংলায় দেখতে হতো না। এটা ওনারা ইচ্ছাকৃতভাবে করছেন, ডেলিভারেটলি করছেন, যাতে সমাজের প্রতিটা স্তরে দুর্নীতি ছেয়ে যায় এবং তৃণমূলের যারা নেতা আছে কোটি কোটি টাকা রোজগার করতে পারে। স্যার, এবার তাহলে কি করবে এসএসসি বা মমতা ব্যানার্জি? আমার ধারণা তারা লিস্টেও গলত রাখবে, আবার সেই লিস্টটা চ্যালেঞ্জ হবে। আমার ধারণা করবে কিনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলেছে কালকের মধ্যে দেবে ইনস্ট্রাকশন এসএসসি দিতে। সুপ্রিম কোর্ট বললে কি কেউ মুখের উপর বলতে পারবে যে আমি দেবো না? কোনো কোর্ট বললেই তো বলতে পারবে না। এদের এই রাজ্য সরকারে পরিচালিত যে রাজনৈতিক দল, তারা গায়ের জোরে এই জালিয়াতি গুলো করে। তাদের সংসার চলে জালিয়াতি করে, রাজনীতিতে বসে আছে জালিয়াতি করে। এটা ফ্যাক্ট, এটা ঘটনা। নাহলে সারা আজকে 75 বছরের ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেখানে আপনি দেখুন সাদা খাতায় লোকে চাকরি পেয়ে যাচ্ছে, সাদা খাতায়। এটা কি করে সম্ভব? আমরা ছোটবেলা থেকে ভাবতেই পারি না এই ধরনের জিনিস। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। কিছু লোককে প্রশ্ন বলে দেয়, তো
আমাদের জেনারেশনে এটা তো মানে ভাবাই যেত না, এবং লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রীরা প্রতারিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পশ্চিমবাংলাতে। মাধ্যমিক প্রায় ধরুন এখন আজকে আমি যা হিসাব তাতে 15 লাখের ওপর মাধ্যমিক পরীক্ষা দেয়, 10 লাখের কাছাকাছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। এক্সাক্ট পরিসংখ্যান হয়তো তারা যে সংস্থাগুলো আছে তারা বলতে পারবে। বছর বছর হচ্ছে, প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেসে জালিয়াতি জালিয়াতি জালিয়াতি, দেব না আপনি একটা রাইট টু ইনফরমেশন করলে এরা উত্তর দিতে চায় না। শুনুন, যদি প্রসিডিওর একদম ফেয়ার হতো তাহলে রাইট টু ইনফরমেশনের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিত। রাইট টু ইনফরমেশন করার তো প্রয়োজনীয়তাই নেই, তারা নিজেরা এই ছেলে এত নম্বর এই ডকুমেন্ট এটা এমনি পাবলিকের কাছে নিয়ে আসতে পারে। মাধ্যমিক বোর্ডে যখন ডিক্লেয়ার হয় যে ফার্স্ট হয়েছে, এ সেকেন্ড হয়েছে, এ থার্ড হয়েছে, দেখবেন তাদের ক্যামেরার সামনে কোনো আসতে অসুবিধা হয় না। কেন অসুবিধা হয়? কারণ সে জানে আমি ফার্স্ট হয়েছি। তার নাম্বারটা যদি প্রকাশ্যে টাঙিয়েও দেওয়া হয়, যার ধরুন আজকে আমি ল পাস, আমাকে যদি 50 বার আমার সার্টিফিকেট দেখতে যাই, আমি 50 বারই সার্টিফিকেট দেখাবো। যার ফেল আছে সে দেখাতে পারবে। আমি কোন কলেজ থেকে পড়েছি কেউ যদি জিজ্ঞেস করে, আমি এক চান্সে বলে দেবো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে পড়েছি। যার এটা নেই সে কিন্তু এটা প্রকাশ্যে বলতে চাইবে না। এই লিস্ট পাবলিকেশনের জন্য আজকে এত কথা হচ্ছে। প্রথম রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, টেন্টেডদের লিস্ট। সেটা ডিভিশন বেঞ্চে তখন যারা বিচারপতি ছিলেন, বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রেখেছিলেন। সুপ্রিম কোর্টে গিয়ে অন্তর্বর্তীকালীন স্টে নিয়েছিলেন। তারপরে সুপ্রিম কোর্ট দীর্ঘদিন শুনানি করার পর আবার মামলাটা কলকাতা হাইকোর্টের জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদির ঘরে মামলাটা চলে আসে এবং সেখানে শুনানি হয়। সেখানেও একই রায় হয়েছে, ওএমআর প্রকাশ করার রায় হয়েছে। পাবলিক দেখবে, আর এটা পাবলিক এক্সামিনেশন। কেউ যদি পরীক্ষা নাও দিতে পারে তার দেখতে কি অসুবিধে আছে? মাথায় রাখতে হবে, যারা চুরি করে তারাই লোকায়। যারা যারা এই যে তৃণমূলের দেখবেন, এই যে 26,000-এর মধ্যে তৃণমূলের 2-4টে দালাল আছে, ওই দালালগুলোকে দিয়ে বলাচ্ছে না কেন যে প্রকাশ্যে পাবলিশ করতে হবে? অনেককে কিন্তু দেখুন লিস্ট প্রকাশ করতে হবে বলে দাবি তুলেছে। যারা প্রকাশ করতে হবে বলে দাবি তুলবে, বুঝবেন একবারে 100% জেনুইন। যারা গোপন করতে চাইবে তারাই কিন্তু জল। টাকা দিয়ে যারা ঢুকেছে তারা তো এবারে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। দেখুন কি হবে, টাকা খেয়ে করেছে। মুখ্যমন্ত্রী বলে রেখেছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, মানে কি যারা টাকা খেয়েছে তাদের আমরা বাঁচাবো। আইনি প্রক্রিয়াটা একটু লম্বা প্রক্রিয়া। দেখুন, আইনি প্রক্রিয়া লোকে বলে, বিচার ব্যবস্থার একটা বিষয় নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে যে অনেক বড় সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, বিচার ব্যবস্থা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা অস্বীকার করা যায়। সব পক্ষকে না শুনলে, সাবস্টেন্সিভ না শুনলে কোনো বিচারপতি তো রায় দিতে পারবেন না। আর আমাদেরকে আপনারা পাবেন না, আমরা বিচার ব্যবস্থা, কোনো আইনজীবী, সিনিয়র আইনজীবী, জুনিয়র আইনজীবী, কারোর আমরা কোনো ক্রিটিসাইজ করি না। কারণ বিচার ব্যবস্থার এটাই সিস্টেম যে সব পক্ষ শুনানি করবে, একজন যেটা চাইছে সেটা পাবে, আরেকজন যেটা চাইছে সেটা হয়তো পাবে না। কিন্তু এই যে তালিকা বের করার পরামর্শ, সেটা তো আপনাদের মতো আইনজীবীরাও আগে দিয়েছে, তবুও কেন চাকরি খেকো বিকাশ, চাকরি খেকো বিক্রম ইত্যাদি এরকম কথা প্রচার করা হচ্ছে? দেখুন, কে কি প্রচার করবে এটা দিয়ে তো আর আইন আদালত চলবে না। আর আদালতে রাজনীতি হয় না। কেউ বলে দিল বামপন্থী আইনজীবী, কেউ বলে দিল রামবাম আইনজীবী। আইনজীবী আইনজীবী। আমি কিন্তু কোনো আইনজীবী যখন তিনি কোর্টে এসে মামলা করেন তার বিষয়ে আমি কোনো মন্তব্য করি না, কারণ তিনি তার সাবমিশন করছেন। হ্যাঁ, এখন যদি কোনো আইনজীবী এমএলএ হয়, এমএলএ হয়ে কোনো কাজ করে, তার ক্রিটিসাইজ ডেফিনেটলি করব। তৃণমূলে অনেক ভুয়ো আছে, তাদের ক্রিটিসাইজ আমি করব। কোনো আইনজীবী যদি এখন এমপি হয়, কোনো আইনজীবী যদি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করে, ভালো কাজ করলে ভালো কথা বলবো, যদি ভুল কাজ করে ডেফিনেটলি তার ক্রিটিসাইজ করবো। কিন্তু আইনজীবী তিনি যদি কোনো মামলা করে থাকেন বা কোনো মামলায় কোনো সওয়াল করেন, তার বিষয়ে আমি কোনো ক্রিটিসাইজ করবো না। তার যেটা ভালো তিনি মনে যাচ্ছে সেটা, সেই বিষয়ে যা বলার কোর্টে বলবো। তিনি যদি ভুল বলেন, ঠিক বলেন, আমার তার ভিউয়ের সাথে ডিফারেন্ট, যা বলার কোর্টে বলবো।
সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো কোণঠাসা রাজ্য সরকার। অতীতে বিচারপতি সহ হাইকোর্টের কাছে আপনার মতো আইনজীবীদের ওপর হামলা দেখেছে এই রাজ্য। নতুন করে আশঙ্কা তৈরি হলো না তো? দেখুন, আমরা হামলার জন্য ভয় পাই না। আমার চেম্বারে যখন হামলা হয়েছিল তার যা জবাব দেওয়ার, যেভাবে জবাব দেওয়ার আমরা দিয়েছি। হাইকোর্ট এবার তার বিচার করছে, কন্টেম্পটেড শুনানি হচ্ছে, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। যা রায় হবে মাথা পেতে নেব। আমরা তৃণমূল হয়ে যাইনি, এটাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই। এটা তৃণমূলের কাজ। অনেক মামলায় আমরা হেরেছি, অনেক মামলায় আমরা জিতেছি, যদিও বা আমি বিশ্বাস করি যে no one wins, no one loses in a court of law. It's a rule of law that prevails. ভুল ত্রুটি থাকে, সব জিনিসেই থাকে, সেটা বিষয় না। আমাদের যদি অ্যাটাক করতে আসে, আমাদের বাড়ি হোক, রাস্তা হোক, যাই হোক, তৃণমূল যদি আসে, তাকে কিভাবে বোঝাতে হয়, আর তৃণমূল যে ভাষা বোঝে। আমরা তো কারোর বাড়ি যাইনি কাউকে মারতে, এটা তো অ্যাডমিটেড পজিশন। আপনারা ছিলেন, মিডিয়ার লোক ছিল, বিভিন্ন লোক ছিল, যখন আমার চেম্বারে ঝামেলা হয়েছিল বা লোকজন এসেছিল আমাদের, আমরা যাইনি, কেউ এসেছে। তো আমি আবারও বলবো যে যদি কেউ আসে ভবিষ্যতে, তার কি ব্যবস্থা করতে হয় সেটা আমরা জানি, কি করতে হয় সেটা আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বিভিন্ন মঞ্চ থেকে বক্তৃতার মাধ্যমে বলেছেন, মানুষকে বুঝিয়েছেন যে আপনারা চাকরিটা আর কি খাচ্ছেন। দেখুন, তার স্বার্থে ঘা পড়ছে তাই বলছে। জালিয়াতগুলোকে বাঁচাতে পারছে না বা পারবে না, তাই জন্য বলছে। এই যে ওনার কাছে যেসব টেটের লোকজনরা বিক্ষোভ দেখিয়েছেন, তো প্রকাশ্যে করতে বলুন না সবটা। গোপনীয়তাটা কেন? মানুষ কোন জিনিসটা গোপন করে? গোপন কোন জিনিসটা করে? যেখানে গলত আছে সেখানে গোপন করে। গলত না থাকলে তো আর আপনি গোপন করতেন না। মামলা হয় কোর্টে ওপেন, আপনারা দেখেছেন। তো আপনার প্রসেসটাকে ওপেন করে কলেজ সার্ভিস কমিশন, এটা ঘুঘুর ভাষা হবে। এই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, আর একটা ঘুঘুর ভাষা। এই প্রতিটা এজেন্সি যে পশ্চিম বাংলাতে আছে, এগুলো প্রত্যেকটাই একটা একটা ঘুঘুর ভাষা। পুরো টাকা তোলার কারখানা। রিক্রুটিং এজেন্সি আর এক্সামিনিং বডি, মানে পশ্চিম বাংলা এগুলো টাকা তোলার কারখানা। স্যার, সুপ্রিম কোর্ট তো সাফ জানিয়েছে যে এসএসসি বা সরকারের গাফিলতির জন্য বিচার ব্যবস্থাকে দোষারোপ করা হচ্ছে। দেশের বিচার ব্যবস্থাকে কালিমা লিপ্ত করার অধিকার কে দিয়েছে মমতাকে? দেখুন, বিচার ব্যবস্থাকে কেউ কালিমা লিপ্ত করতে পারে বলে আমি অন্তত মনে করি না। সংবিধান অনুযায়ী বিচার ব্যবস্থায় অর্ডার দেওয়ার ক্ষমতা আর্টিকেল 226, 32, 142, 134 সুপ্রিম কোর্ট, হাইকোর্টের আছে। বাজারে কে বিচার ব্যবস্থা সম্বন্ধে কি বলে দিল, তাই দিয়ে বিচার ব্যবস্থার কিছু যায় আসে না। দেখবেন কোনো বিচারপতি কোনো মন্তব্যই এসব নিয়ে, এগুলোকে এ তো পাত্তাই দেয় না। এখন ওনারা বলে ওনাদের মনে বাজার গরম করে নিজেদের মেন্টাল স্যাটিসফ্যাকশন করছেন। এই যে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, বিচার ব্যবস্থার তো সুখ্যাতি করছে বলে তো অন্তত আমি মনে করছি না, তাই না? সে জামিন একটা মামলায় মঞ্জুর হতে পারে, না হতে পারে, সেটা বিষয় না, আইনি বিষয় থাকতে পারে। এতদিন ধরে তিনি জেলে আছেন, সিবিআই ইডি কিছু করছে না, আসামি জেলে আছে, অথচ ট্রায়াল হচ্ছে না, এই কারণে জামিন হয়। এটা তো বিচার ব্যবস্থা থেকেই হয়, এ তো কোনো ভুল নয়। এমন ভাবে জিনিসটাকে দেখাচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায় জামিন হয়ে গেল, মানে কি নিরপরাধ হয়ে গেল? এটা কোনো বিষয় তো না। নিরপরাধেরও আবার সংজ্ঞা আছে। প্রসিকিউশন কুড নট প্রুভ দ্য কেস বিয়ন্ড রিজনেবল ডাউট। এই গ্রাউন্ডে অনেকে বেরিয়ে যায়, প্রমাণ করা যাচ্ছে। তাই জন্য দেখুন, আদালত চলে প্রমাণের ভিত্তিতে। বিচার ব্যবস্থায় কে কি বলবে, কে কি বলবে না, তাই দিয়ে কিছু বিচার ব্যবস্থাতে যায় আসে না, তো বলতেই থাকবে।